বাড়িতে তুমি থাকতে পারবে না। কেন? এই বলে দিলুম। দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক থুর ছাই। ওর বাড়ির ছেলে বউরা এ বাড়িতে আসে না। কেন গো, কেন? তা ঠিক জানি না বাবু, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধানে থেকো কিন্তু। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন একটা, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ওর চেহারাও কেমন একটা। কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর কথাবার্তা। গায়ে পড়ে এত হিত করবার দরকার কী ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না তুমি। কিছু না, গাছপালার ফল ফুলুরই গায়ের লোকে চুরি করে খায় কিনা। বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়া দাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকেনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারে এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। রেণু রনা রনা এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিছু বলার নেই আমাকে, যা খুশি তাই করব। ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে। ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই আমার। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওই ওপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে হয়তো, নিশ্চয়ই তাই। তাছাড়া উপরে জল আসে বা কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার পর সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। রাত্রে একবার ঘুম ভেঙে গেল আমার। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি, কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি আমি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা অনেকখানি কম। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেন একটা লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে?
কিন্তু কোনো দিকেই নেই তো, সে গেল কোথায়? সে রাতে সেই পর্যন্ত। কিছুক্ষণ পর ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে করতে মন দিয়ে কাজ করতে লাগলাম। একটাই অসুবিধে এখানে থাকবার, বড় নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবারও কোনো একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময়ে দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল। সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসি শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না। দরজা যেমন বন্ধ, ওপরের ঘরে সারবন্দি জানলা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ দলের ওপর আড্ডা বেঁধেছে। ওপরে আড্ডা বেঁধেছে। ওপরে সিঁড়ির মুখ দিয়ে দেখি দরজা তেমনি কলপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময় বনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি আমি যদি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। দাঁত দিয়ে চাবি খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতায় আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব মানুষের জীবন এমন জিনিসই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘর থেকে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। মনে সেই ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফলে হবে হয়তো। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটনা ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে হয়। পরেও ভুলে যেত। আমি নিজের মনকে বোঝালু, ওসব কিছু না, কি শুনে ফেলেছি, বউ দেখা ওসব চোখের ভুল। হাসি শোনাও কানের ভুল, সবই ভুল ছিল। এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছু নেই। কেমন এরকম কুড়ে মেপে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসিনি, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটাখাটুনির ফলে এমন একরকমের অবসাদ এসে গিয়েছে, তো আরামই করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে মানের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়ো এঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিড়েন, শাবল, কুড়ুল সবই মজুদ আছে। ঘরের কোণে একটা হাত কোদাল স্টক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটিতে ঝিঙে তুলতে এসছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক
50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে সবই খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দেখলাম একটা জানলা দরজার কপাটও খোলেনি দোতলার, যেমনই ঠিক তেমনই আছে। ব্যাপারটা কি? বাড়িটার মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে একটা বিকট চিৎকার উঠে ওঠে কেন? এসব তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি একমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকেই কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানে কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল। ঘটনাটা ভারী মজার। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসছে। এমন সময় কিসের যেন তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোকজন জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকালের মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়ে গেছে। এরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটি মুখ দেখাচ্ছে। কি যেন বলে উঠল, আমাদের মধ্যে আজকে যেন কে এসেছে? একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি তা দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক নাকি রয়েছে রে। সবই মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি রে। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। রেণু রনা রনা বাপরে বাপ, সে কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কত বাজে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। বিছানার বা আমার কোনো অংশ তারা কেউ স্পর্শ করলো না। আমি যে এখানে আছি, আমি যে সেখানে আছি, তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সন্ধ্যেটা ওর আদৌ সচেতন নয়। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে পড়েছে বিছানায়। সেই ফুলের অতিমৃদু সুবাস, ঘরে ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্নামাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলেও শরীর যেমন ঝরঝরে সুস্থ হয় তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরমে আবার শুয়ে পড়ে স্বপ্ন দেখছি। তাই যদি হয়, এই শেষ রাতে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো, কিছু দেখেছো নাকি? না। শুনেছ কিছু? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষ, ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো। দুটি লোকে এরকমই হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ওটা ভূতের আড্ডা গো, ভূতের আড্ডা। ভূত লোকে পাগল করে দেয়।
তাদের কাণ্ডজ্ঞান থাকে না, না খেয়ে দিয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো, ওরা তো ওই বাড়ির ত্রিসীমানায় যায়নি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির ত্রিসীমানায় পা না দিতেই আমার মনে হলো না, সব ভুল, পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, টেপাই আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছে এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নিত্য দেখি, ওদের মধ্যেই বসবাস করি। একবার যায়নি বাড়ি ছেড়ে। রেণু রনা রনা